কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেশটাকে কেউ বলতে পারেন না। যার যার মতো প্রেডিক্ট করে কথা বলেন। আজ যেটা বলছেন পরের দিন বলেন যে না, যা ভাবছিলাম তা তো হচ্ছে না। এমনি একটু এলোমেলো অবস্থায় আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করি। বিএনপি এখন উভয় সংকটে এবং বিএনপির ইতিহাসের খুবই খুবই অবনতিশীল একটি ক্রান্তিকাল এখন তাদের জন্য। এই ক্রান্তিকাল অতিক্রম কিভাবে করবেন সে সিদ্ধান্ত তারা নিতে পারছেন না। এমন একটি বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলছি। 2024 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে আওয়ামী লীগ বিরোধীরা মনে করেছিল এখনই উপযুক্ত সময় বিনাশ করে দেওয়া আওয়ামী লীগ নামের আর কোনো কিছুর অস্তিত্ব রাখা যাবে না, এবং তারা সেভাবেই কাজকর্ম করছিলেন। দেধারসে দখল বাণিজ্য শুরু হয়ে গেল। তবে দুইটা পর্ব। বিএনপি দখল করেছে হাট ঘাট, গরুর বাজার, বাস স্ট্যান্ড, আওয়ামী লীগ নেতাদের মাছের খামার, পুকুর, বাড়ি, দোকান বাণিজ্য সবকিছু। তাদের ঠিকাদারি কাজ, তাদের সরকারি অফিস বা তাদের বাণিজ্যিক অফিস সব দখল করে নগদ টাকা কামাতে ব্যস্ত হয়ে গেছেন। এটা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে রাজধানী পর্যন্ত সর্বত্র। এমনকি আওয়ামী লীগের নেতা হওয়া দরকার নেই, আওয়ামী লীগের কর্মী হলেই হলো। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সুসম্পর্ক যারা রেখেছে তাদেরও লুটপাট করে একেবারে বিপন্ন করে দিয়েছেন। এই লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করে ফেলছিল বিএনপির মাঠ পর্যায়ে নেতৃবৃন্দ, এমনকি কেন্দ্রের অনেকে। আমার নিজ এলাকা পিরোজপুরে ইতিহাসের সবচেয়ে বেশি লুটপাট হয়েছে। আমার নিজ উপজেলা নাজিরপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, আমার বাড়িঘর লুটপাট করা, থানা সদরে আমার ভাই, আমার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আমাদের অন্য নেতৃবৃন্দর ভয়ঙ্কর লুটপাট হয়েছে। প্রশাসন কোথাও বাধা দিতে গেলে স্থানীয় বিএনপি নেতারা বলতেন 16 বছর ওরা কিছু করতে পারে নাই, এখন এরা কিছু করে খাবে, এদের বাধা দিবেন না। একাধিক পুলিশ কর্মকর্তা বলেছে যে স্যার, আমরা ঠেকাতে গেলে বিএনপির নেতারা ফোন করে বলে না, ওরা যেটা করতেছে এটা অন্যায় না, 16 বছর এরা অত্যাচারের ভিতর ছিল, এখন এভাবে কিছু করে খাবে, এটা অবৈধ না। আর জামাতও দখল করেছে, দেধারসে বুদ্ধিমত্তা দিয়ে দখল করেছে। জামাত করেছে বড় বড় ব্যাংকগুলি দখল করে নিয়েছে, বিমা দখল করে নিয়েছে, বড় বড় কোম্পানি যেখানে জামাতের কোন সংস্রব ছিল দখল করে নিয়েছে। সচিবালয়ের সচিব, জেলা পর্যায়ে ডিসি, এসপি, বিভাগীয় পর্যায়ে ডিভিশনাল কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবিধানিক পদের বিভিন্ন প্রধান ব্যক্তি, সচিবালয়ের সচিব থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ পদ, বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, সরকারি কলেজ সহ বিভিন্ন কলেজের গুরুত্বপূর্ণ পদ, তারা ইন্টেলেকচুয়ালিটি যেটা সেটাকে দখল করেছে। দখল বাণিজ্যে কেউ পিছিয়ে ছিল না। এক গ্রুপ করেছে পরিকল্পিতভাবে, আর এক গ্রুপ নগদ খাই, এভাবে কাছিয়েছে। আর মবে জামাত অবশ্যই সম্পৃক্ত ছিল, কিন্তু তারা ফেসে পড়েনি। আর বিএনপি সারা বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা, হেন কোনো জায়গা নাই যেখানে মব সন্ত্রাস করেনি। এই মব সন্ত্রাস এমনভাবে করেছে যারা নানা কারণে আওয়ামী লীগের পর হয়তো খুব খুশি ছিল না, তারাও বলেছে যে বাংলাদেশের ইতিহাসে তো কোনোদিন এই জাতীয় নৈরাজ্য, এই জাতীয় সন্ত্রাস দেখিনি। আওয়ামী লীগের উপর কোনো না কোনো কারণে অখুশি ব্যক্তিরাও এই সন্ত্রাস, এই নৈরাজ্য, এই লুটপাটের দৃশ্য দেখা এবং ভোগান্তির শিকার হয়ে তারা বলেছে এর চেয়ে আওয়ামী লীগ 1000 গুণে ভালো ছিল। বিশ্ববিদ্যালয়ের ভিসির গলায় জুতোর মালা, বীর মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা, গ্রামে কলেজের প্রিন্সিপাল, স্কুলের প্রধান শিক্ষক হেনস্থা হয়নি এমন কোনো জায়গা নাই। এই কাজ করার ভিতর থেকে বিএনপি ভয়াবহ ইমেজ সংকটের মধ্যে পড়েছে। অন্যদিকে জামাত জাকসু এবং ডাকসু নির্বাচনে যেভাবেই হোক বিজয় ছিনিয়ে নিতে পেরেছে। এই ঘটনায় দুটি বিশ্ববিদ্যালয়ের 53টি পদের ভিতরে একটি পদেও বিএনপি নির্বাচিত হতে পারেনি।
53টি পদের একটি পদেও বিএনপি নির্বাচিত হতে পারেনি। অথচ বিএনপি দাবি করত আওয়ামী লীগ ক্ষমতার বাইরে যাওয়ার পর তারাই একমাত্র দল, আর কোনো দলই নাই। তো এত বড় দল ছোট্ট জামাতের সঙ্গে দুইটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিযোগিতায় এমন ভয়াবহ ভরাডুবি বিস্ময়ের সৃষ্টি করেছে। তার চেয়ে বিস্ময় সৃষ্টি করেছে ফলাফল ঘোষিত হওয়ার পরে এক একজন এক এক জাতীয় প্রতিক্রিয়া দিয়ে। আসাদুজ্জামান রিপন একসময় ছাত্র দলের সভাপতি ছিলেন, তিনি তো বলছেন ছাত্রলীগের ভোটেই শিবির নির্বাচিত হয়েছে। তা ছাত্রলীগের বলে একেবারে কোথাও খুঁজে পাওয়া যাবে না এই অবস্থা, তারা কিভাবে এইরকম ফলাফল শিবিরকে দিয়ে করালো? যে শিবির তাদের উত্তরসূরি যারা জামাত, তারা যুদ্ধাপরাধে যারা জড়িত ছিল, আওয়ামী লীগ তাদের বিচার করেছে, ফাঁসির রায় কার্যকর করেছে, তাদের নতুন ছাত্র সংগঠনকে ছাত্রলীগ ভোট দিয়েছে। এটা হলো আসাদুজ্জামান রিপন সহ কিছু লোকের বক্তব্য। এমরাজ সালে প্লিজ অন্যান্যরাও তাই বলছেন। আবার বিএনপির সবচেয়ে কার্যকরভাবে অ্যাক্টিভ নেতারা মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, তারা এই নির্বাচনকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন আমাদের কিছু শিক্ষা দরকার ছিল, তার মানে এখানে শিক্ষার অভাবের কারণে তারা হেরেছেন, এটা বুঝাতে চেয়েছেন। ফলে আগামী নির্বাচনের জন্য এটা আমাদের একটা শিক্ষা হয়েছে, এমন কথাও কেউ কেউ বলছেন। অর্থাৎ একজনার প্রতিক্রিয়ার সঙ্গে আর একজনার প্রতিক্রিয়ার কোন রকম মিল নাই। তাহলে অফিসিয়াল স্টেটমেন্টটা কি বিএনপির? বিচ্ছিন্নভাবে যার যার মতো করে কথা বলছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা নির্বাচনটাকে বয়কট করছেন। এখন চাকসু, বাকসু, ইউকসু বিভিন্ন জায়গায় নির্বাচন হবে বিশ্ববিদ্যালয়ে। এখানেই গুরুত্বপূর্ণ বিষয়, বিএনপি কি সেখানে নির্বাচন করবে? যদি করে হেরে যায়, তাহলে এইটার কি সুদূর প্রসারী একটা প্রভাব জাতীয় সংসদ নির্বাচনে আসবে? অথবা স্থানীয় সরকার নির্বাচন হলে সেই প্রভাব আসবে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিএনপিকে পছন্দ করেনি, তারা জামাতকে পছন্দ করেছে, জামাতিদের ভোট দিছে। তো শিক্ষিত ছাত্ররা তারাই জামাতকে পছন্দ করছে, যখন আমরা ওইদিকেই যাই, এরকম হবে কিনা এ আশঙ্কার ভিতরে, এ শঙ্কার ভিতর পড়েছে বিএনপি। নির্বাচন করে হেরে গেলে এটা হতে পারে। তাহলে কি নির্বাচন বয়কট করব? বয়কট করলে তো বিশ্ববিদ্যালয়টা করলাম, স্থানীয় সরকার নির্বাচন হবে, সবটাই করলাম। তাহলে লোকজনে যদি বলে এরা বয়কটের পার্টি, এরা কারুর উপর আস্থা নাই, এখন তো আওয়ামী লীগ নাই, ইউনূস সরকার তো নিরপেক্ষ, সেখানেও নির্বাচন করতে এরা ভয় পায়, তার অধীনে নির্বাচন করলে হেরে যায়, আসলে এদের কোনো গ্রহণযোগ্যতা নাই। এই জোয়ারটা যদি ওঠে এবং এটা যদি জামাত ভালোভাবে ক্যাশ করতে পারে, তখন বিএনপির অবস্থা কি হবে? এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আগামী ছাত্র সংসদ নির্বাচন, কলেজ সংসদ নির্বাচন, ইউনিভার্সিটি, স্থানীয় সরকার নির্বাচনে কি অবস্থান হবে বিএনপির? তারেক জিয়া একাধিক তার তরুণ অ্যাসোসিয়েটদের সঙ্গে কথা বলে মতামত নিয়েছেন, তাদের পরামর্শ নিয়েছেন। সিনিয়র নেতাদের সঙ্গে তিনি কথা বলছেন, যার যার অভিমত তিনি নিচ্ছেন। এখন পর্যন্ত সম্মিলিত কোনো পরামর্শ বা মতামত নাকি তিনি পাননি। তাহলে তাদের সিদ্ধান্ত কি? খুব শিগগিরই চাকসু, রাকসু, অন্যান্য ইলেকশন হবে, নির্বাচন বয়কট? অভিযুক্ত করবেন কাকে? যার সঙ্গে লন্ডনে মিটিং করে একাত্ম হয়ে গেলেন, ইউনূসের সঙ্গে ঐক্যবদ্ধ হলেন, সেই ইউনূস কি আপনাদেরকে মূলা ঝুলিয়ে বিদায় করতেছে? বোঝা গেছে কিছু? ইউনূসের উপর আস্থা রেখে দেশের ইউনূসের বিরুদ্ধে যারা কথা বলতো নিজ দলের, তাদের মুখে তালা লাগিয়ে দিয়েছেন তারেক রহমান। আর ইউনূসের প্রশাসন ইতিমধ্যে দুইটায় যে নির্বাচন দেখিয়েছে, তার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন জাতীয় সংসদ নির্বাচনে এই স্টাইলে হবে, এটাই নাকি তার একটা মডেল। তাহলে এই মডেল হলে বিএনপির আর অস্তিত্ব থাকার সম্ভাবনা নাই, এটাই অনেকে মনে করেন। তাহলে বিএনপি যাবে কোথায়? তারেক রহমান 5 আগস্টের পরে একটা বক্তৃতায় বলছিলেন আগামী নির্বাচন হবে অনেক কঠিন নির্বাচন। বিএনপি নেতা কর্মীরা বলছে ওটা ভাইয়ার বলার কথা, তাই বলছেন আমাদের সঙ্গে নির্বাচন করারই তো কেউ নাই, কোথাও লোকই নাই, প্রতিদ্বন্দ্বী নাই। আর একটা বক্তৃতায় তিনি নাকি বলছেন অদৃশ্য শক্তির সঙ্গে আমাদেরকে তো লড়াই করতে হচ্ছে,
তারা বলছে এগুলো তারেক রহমান কথার কথা বলতে হয়, সেই জন্য বলছেন। কিন্তু তারেক রহমানের ওই দুইটা বক্তব্য এখন বিএনপির সিনিয়র নেতারা বলতেছেন যে ওনাকে কিন্তু আমরা বলছিলাম, উনি সেটা উপলব্ধি করে বক্তব্য দিয়েছিলেন, লুটপাট করা কয়েক হাজার লোককে দল থেকে বহিষ্কারও করছিলেন। তারপরেও এই যে তৃষ্ণার্ত যারা লুটপাট পার্টি, তাদের ফেরানো যায়নি। এদের কারণে এখন এমন ইমেজ সংকট হয়েছে যে মানুষ আর বিএনপিতে আস্থা রাখতে চাচ্ছেন না। অন্যদিকে আওয়ামী লীগের মিছিল ক্রমান্বয়ে বাড়ছে। অপ্রতিরোধ্য গতিতে ঢাকা শহরে হাজার হাজার মানুষ মিছিলে বেরিয়ে আসছে। রাস্তাঘাটে, কলকারখানায়, গ্রামে, শহরে, নগরে, বন্দরে গরিব, রিকশাওয়ালা যাকেই জিজ্ঞাসা করা হয়, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, তারা বলে আওয়ামী লীগ ভালো ছিল। আওয়ামী লীগ যা করছে কেউ কোনদিন করে নেই। আওয়ামী লীগের সময় রিক্সা চালায় ভালো ছিলাম। শ্রমিক বলে আমি ভালো ছিলাম। রাস্তার পাশে যে ফল বিক্রি করে সেও আমি বলে আমি ভালো ছিলাম। তারা এখন আওয়ামী লীগকে চায়। আর বিএনপিকে তাদের দীর্ঘদিনের মিত্র জামাত একটা চূড়ান্ত লেসন দিয়ে দিছে। এই লেসন, এই শিক্ষার ধারাবাহিকতা যদি জামাত অব্যাহত রাখে, তাহলে বিএনপি একেবারে ক্ষমতার কাছাকাছি গেছে, শুধু চেয়ারে বসতে বাকি। কারণ 5 আগস্টের পরে পল্টনে বিএনপির সবাই বলা হয়েছিল খুব শিগগিরই বাংলাদেশে চলে আসবেন। অনেক নেতা তো বক্তব্যের সময় বলছিলেন যে আজকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন আমাদের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হয়ে গেছেন, শুধু দিয়ে বসতে বাকি। এখন তো কোনো মামলা নাই, কোনো কিছুই নেই, তারপর তিনি ফিরছেন না। সম্ভাব্য প্রধানমন্ত্রীর দল এমন হারছেন এবং এমন সংকটে পড়েছেন, জিয়াউর রহমানের মৃত্যুর পরে এ জাতীয় ক্রান্তিকালে তারা পড়েছিল কিনা সেটা নিয়েও তাদের দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন রকম মত বিনিময় করছেন। আর একজন আর তো বলতেন যে আমরা জুলাই যোদ্ধা, এই দেশের সমস্ত মানুষ আমাদের উপর আস্থা রেখেছে। ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের ছাত্র সংগঠনের নাম বাকশাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ভোটে নাকি তাদের কাছে কেউ টিকবেই না। তারাও লুটপাট করে, মব সন্ত্রাস করে, মানুষকে অপমান করে, বাচালের মতো কথা বলে, বেয়াদবের মতো আচরণ করে এমন জায়গায় পৌঁছেছেন যে নির্বাচনী ফলাফলে নিচের দিক থেকে তারা ফার্স্ট হয়েছে, নিচের দিক থেকে, অর্থাৎ একেবারে বটমে। দেশের বাইরে যেখানে যাচ্ছে, আমেরিকা, জাপান, ইংল্যান্ড যেখানে যাচ্ছে, সেখানে প্রচন্ড ক্ষুব্ধ মানুষের দ্বারা হেনস্থা হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন। এমনকি ইংল্যান্ডে আসার পরে তাদের নেতাকে ইউনুসকে দেখাই করেন না ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার। আর নাস্তে নাবুদ হচ্ছেন যেখানে যান। তাদের নেতারা ডগ স্কোয়াড, সোয়াত স্কোয়াড, র্যাব, পুলিশ, বিজিবি, আর্মি ছাড়া আর কোথাও বের হতে পারছেন না। জনপ্রিয়তা এমন বাড়ছে। এই যে চড়ে পাকা বেয়াদব শ্রেণী, এদেরকে মানুষ মনে করতেছে চরম অসভ্য, বেয়াদব, শিষ্টাচারহীন। অবশ্য তারা একটা কাজ ঠিকই করছেন। এই এত পরিশ্রম করছেন, কিছু কামাবেন না। শত শত কোটি টাকা বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজের কাছ থেকে নিচ্ছেন, বিভিন্ন বড় ব্যবসায়ীদের কাছ থেকে নিচ্ছেন, আওয়ামী লীগের লোকদের কাছ থেকে নিচ্ছেন। আমার এলাকায় তো ইউনিয়ন পরিষদ না, উপজেলা না, একেবারে গ্রাম পর্যায়ে চাঁদাবাজি চলতেছে। দেদারসে পুলিশ কাউকে ধরতে গেলে বলা হয় না, ধরবেন না। ওরা 16 বছর এই অবস্থায় ছিল। 16 বছর যারা খেয়েছে তাদের যে সব বিষয় সম্পত্তি আছে তাদের ভাগ আছে। এমনকি একটা মিষ্টির দোকানদারকে 21 লক্ষ টাকা চাঁদা দিতে হয়েছে 3 কিস্তিতে। উপজেলা পর্যায়ে স্কুলের হেডমাস্টার হিন্দু, মুক্তিযোদ্ধা ভাতা তুলতে আসছে, অর্ধেকটা রেখে দেওয়া হয়। এই ভয়ঙ্কর পরিস্থিতি সারা বাংলাদেশ, শুধু আমার এলাকায় তা না। এই ভয়াবহ পরিস্থিতি যারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন তাদের সবাইকে তারেক রহমান খোঁজেন না, খুঁজে সম্ভব না। ইমেজ সংকট এমন জায়গায় নিয়ে গেছেন, এখন উভয় সংকটে বিএনপি। নির্বাচনে গেলে হেরে যাওয়ার সম্ভাবনা, না গেলে লোকজনে বলবে শেখ হাসিনার দোষ বলছিল, এখন ইউনূসের বিরুদ্ধে কি বলবে। এই ভয়াবহ পরিস্থিতির ভিতরে বিএনপি ইতিহাসের সংকটময় পরিস্থিতির ভিতরে পড়েছে। কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তারেক জিয়া।
আর সিনিয়র নেতৃবৃন্দ যারা মনে করছেন যে আর একটা নির্বাচনী সময় পর্যন্ত তাদের শারীরিক সক্ষমতা থাকবে কিনা, তারা বলছেন অপরিপক্কদের নেতৃত্বে রাজনীতি এমন জায়গায় চলে গেল, নিশ্চিত বিজয়, নিশ্চিত ক্ষমতায় যাওয়ার পরিস্থিতির থেকে এখন যোজন যোজন দূরে। একজন গণমাধ্যম ব্যক্তিত্ব পরিষ্কারভাবে বললেন, এমন হতে পারে বিএনপিকে ক্ষমতায় তো দূরের কথা, বিরোধী দলেও পাওয়া যাবে কিনা সেটা মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে দেখতে হবে। কারণ গ্রামগঞ্জে পুলিশের শেল্টার না পেলে গণপিটুনির শিকার তারাও হতে পারে যে সকল কর্মকাণ্ড করেছে। দুই শ্রেণীর লুটপাটে এখন অতিষ্ঠ ব্যবসায়ীরা, সজ্জনরা, সুধীজনরা, ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক নেতাকর্মীরা। এই ক্রান্তিকালে বিএনপি কোথায় যাবেন? জামাত তাদের আর পাত্তা দিচ্ছে না। বিএনপি বলে জামাতকে আমরা বাঁচিয়ে রাখছি, আর জামাত বলে সে 91 সাল থেকে তোমাদের সাপোর্ট দিয়ে ক্ষমতা এনেছি। সমানে সমান কেউ কাউকে ছাড়ছে না। জামাত স্বপ্ন দেখছে ইসলামী দলবল নিয়ে সে ক্ষমতায় যাবে, ডাকসু এবং জাকসুর মতো। বিএনপি তো ক্ষমতায় চলে গেছিল। তবে বাংলাদেশের দুইজন গণমাধ্যম ব্যক্তিত্বের আলোচনায় দেখলাম যে ক্ষমতার থেকে নামাবার জন্য আন্দোলন করে অভ্যুত্থান হয়, আর বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়ে গেল ক্ষমতায় যাতে যেতে না পারে সেজন্য আন্দোলন, এবং সেই অভ্যুত্থানে ইতোমধ্যে অনেকটা সফলতাও দেখা দিয়েছে। এই ক্রান্তিকালে তারেক রহমান কেন দেশে ফিরলেন না সেটা নিয়েও সিনিয়র নেতাদের বক্তব্য। কেউ কেউ বলছেন 5 আগস্টের পরে তারেক রহমান দেশে ফিরলে ওই যে 1981 সালে শেখ হাসিনা ফেরার পর যেটা জোয়ার আসছিল ওই রকম জোয়ার আসতো। এই জোয়ারে এনসিপি জামাত কেউ টিকতে পারত না। তখন তারেক জিয়া আমাদের কথা শোনেন নাই, তিনি শুনছেন তার এই যে তরুণ বন্ধুদের কথা। আর এখন তারেক জিয়ার অনুপস্থিতির সুযোগে ডালপালা গজিয়ে শাখা প্রশাখা হয়ে বিএনপির চেয়ে বড় কাউন্টার পার্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে। সেখানে বিএনপি গৌণ হয়ে যাচ্ছে। মফস্বলের একাধিক নেতার সঙ্গে কথা বলছি, তারা বলছেন নৌকার ব্যাপারী হয়ে আমার বিশাল জাহাজের খোঁজ খবর রাখা যৌক্তিক না। তাহলে বিএনপি যাচ্ছে কোথায়? অজানা গন্তব্যে। ভয়ঙ্কর ক্রান্তিকাল বিএনপির জন্য নেমে এসেছে। এই ক্রান্তিকালে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব আবার অনিশ্চয়তার দিকে চলে গেল। অন্যদিকে বিশাল বিশাল মিছিল হচ্ছে রাস্তায় আওয়ামী লীগের। রাস্তাঘাটে সবাই মিলে বলছে আওয়ামী লীগ ভালো ছিল, আওয়ামী লীগ ভালো ছিল। রিক্সাওয়ালা থেকে শুরু করে শ্রমিক, মজুর, ব্যবসায়ী, এমনকি যারা আওয়ামী লীগকে পছন্দ করতো না এমন রাজনৈতিক দল। মাহমুদুর রহমান মান্না বলছেন আমার এলাকায় আমার উপজেলা সভাপতিকে মারধর করেছে, সর্বোচ্চ লেভেলে জানাইছি, থানায় মামলা করতে গেলে থানা বলছে মামলা নেওয়া যাবে না, উপরের নির্দেশ। এই মাহমুদুর রহমান মান্না সহ অনেকেই এই দুরবস্থায় আছেন। সাবেক ভিপি নুরুল হক নুরু এই ইউনুস আমলকে ইনভাইট করে আনার অন্যতম কারিগর, এখন হাসপাতালে ক্রিটিক্যাল অবস্থায়। তাদের দলের নেতা নাহিদ ইসলাম বলছেন মাহফুজ আলমকে মৃত্যু অপমানিত করার জন্য সম্মতি দেওয়া হয়েছিল, এখন এরপর আমাদের পালা। বোঝা গেল শেকড়ের সঙ্গে যোগাযোগ না থাকলে, মানুষের ভালোবাসা অর্জন করতে না পারলে অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়। বিএনপি, জামাত, এনসিপি সবাই কিন্তু বুঝতে পারছেন সাংবিধানিক পদেও একইভাবে যারা বহু আগে অবসর নিয়েছেন তাদেরকে এনে বসানো হচ্ছে। এভাবে বাংলাদেশটাকে একটা রিসেটিং বাটনের মতো প্রক্রিয়া করে নতুন আঙ্গিকে কিছু করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে কোনো কিছুতেই কোনো নিয়ন্ত্রণ হচ্ছে না। শাসকরা মনে করছেন তাদের পক্ষে সবকিছু, তাদের অনুকূলে সবকিছু, কিন্তু রিয়ালিটি হচ্ছে কোনো কিছুই তাদেরও নিয়ন্ত্রণে নাই। এই জন্য শাসকদের উপদেষ্টা নামিক পদে অধিষ্ঠিত ব্যক্তিরা নানাভাবে অতৃপ্তি প্রকাশ করছেন। এরকম পরিস্থিতি কখনো দেখেন নাই। দেশের ভিতরে মবের শিকার হচ্ছেন, দেশের বাইরে আসলে মবের শিকার হচ্ছেন। সর্বশেষ অবলম্বনটা ছিল বিচার বিভাগ, যেখানে মানুষের ন্যায় বিচার হতে পারে। সেখানে ফরমান জারি করে বলা হচ্ছে এই সব লোকদের খুনের বিচার হবে না,
এই সব লোকরা কোর্টে মামলাই করতে পারবে না, থানায় মামলা করতে পারবে না, এমনভাবে ফরমান জারি করে খুনের দায় থেকে অব্যাহতি দেওয়া, ইনডেমনিটি দেওয়ার মতো ঘটনা ঘটছে। তাহলে মানুষ যাবে কোথায়? তার যে ফান্ডামেন্টাল রাইট, তার যে মৌলিক অধিকার, সেই যে বাস্তবায়নের জন্য তার স্কোপ আছে আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদ অনুসারে হাইকোর্টে শরণাপন্ন হওয়া। কিন্তু সেই হাইকোর্টও মবের দ্বারা নিয়ন্ত্রিত। দেশের প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের একজন ছাড়া সবাইকে রিজাইন করতে বাধ্য করা হয়েছে। কারণ রিজাইন না করলে তাদের উপর হামলা হবে, শারীরিকভাবে আক্রান্ত হবেন, তাদের বাড়ি আক্রান্ত হবে, পরিবার আক্রান্ত হবে, সুপ্রিম কোর্টে আগুন দিয়ে দেওয়া হবে, এভাবে ভয়ঙ্কর পরিস্থিতি। তার ধারাবাহিকতায় ইতোমধ্যে ডেকে নিয়ে চাপ সৃষ্টি করে অনেক বিচারকদেরকে, উচ্চ আদালতের বিচারকদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। কয়েকজনাকে তো অপসারণই করা হলো। নিম্ন আদালতের 18 জন বিচারককে সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে বাধ্যতামূলক অবসরে দেওয়া হলো। আর যারা আছেন তাদেরকে ফরমান যেটা হবে সেইটা অনুসরণ করার নির্দেশনা দেওয়া হচ্ছে। একই প্রক্রিয়ায় সমস্ত বিচারালয় চলছে। মানুষের আশ্রয়ের একটা ভরসার একটা জায়গা বাংলাদেশের সংবিধান। কারণ এটা হচ্ছে সুপ্রিম ল অফ দি ল্যান্ড, দেশের সর্বোচ্চ আইন। এখন এই সংবিধানটাকেও ধ্বংস করার জন্য দীর্ঘ প্রচেষ্টার চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। সে কারণে আজ আপনাদের সঙ্গে কিছু কথা বলা আমার। গত এপ্রিলে এবং পরবর্তী মেতে আমি সংবিধান সংস্কার সংক্রান্ত বিষয় নিয়ে এবং সংবিধানের বাইরে গিয়ে ক্ষমতা দখল করা, অন্তর্বর্তীকালীন সরকারের নামে একটা সরকার তৈরি করা, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছিলাম। অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর সঙ্গে এবং আরো কয়েকটি ইউটিউব চ্যানেলে কথা বলেছিলাম। আমাকে যে যার মতো করে গালিগালাজ করেছেন, বিদ্রূপ করেছেন, নানাভাবে হুমকি দিয়েছেন, আবার কেউ কেউ এপ্রিসিয়েট করেছেন। আমি নিজে সংবিধান বিশেষজ্ঞ না। আমি প্রায় 40-এর কাছাকাছি আইন অঙ্গনে একজন ক্ষুদ্র শিক্ষার্থী আইনজীবী হিসাবে। দেশের বিখ্যাত আইনজীবীরা সবাই কিন্তু সংবিধান বিশেষজ্ঞ না। কেউ দেওয়ানি আইনে বিশেষজ্ঞ, কেউ ফৌজদারি আইনে বিশেষজ্ঞ, কেউ কোম্পানি ম্যাটারে, কেউ অ্যাডমিরাল্টি ম্যাটারে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এক্সপার্টিস তাদের ভিতর ডেভেলপ করেছে। কনস্টিটিউশন যেটা, অর্থাৎ আমাদের দেশের সর্বোচ্চ আইন যেটা, এই সংবিধানটা, এই সংবিধানের উপরে দখল কিন্তু খুব বেশি আইনজীবীর ছিল না, এখনো নাই। যদিও আমাদের মিডিয়া যে কোনো লোককে ধরলেই তাকে বলে ফেলে সংবিধান বিশেষজ্ঞ অমুক বললেন। এই বিশেষজ্ঞরা হয়তো জানেন না সংবিধানের কয়টা অনুচ্ছেদ আছে, কয়টা চ্যাপ্টার আছে, কোন চ্যাপ্টার কি, এর অ্যাপেন্ডিক্স কি, এর প্রিয়াম্বেল কি, এবং একটা অনুচ্ছেদের সঙ্গে অন্য কোন অনুচ্ছেদ সম্পৃক্ত। কেউ কেউ টুইস্ট করে একটা অনুচ্ছেদ পড়েই সব সংবিধান বিশেষজ্ঞ হয়ে যান। ওইটার সঙ্গে যে আরো কতগুলি অনুচ্ছেদ সংযুক্ত আছে, একটার সঙ্গে আর একটা ওয়েল লিঙ্কড, এটাও যাদের ধারণা নাই, তারা এখন অনেকে সংবিধান বিশেষজ্ঞ। আরো কিছু বিশেষজ্ঞ তো দেখলাম আমদানি হয়েছে বিদেশ থেকে, যারা বাংলাদেশকে ভালো লাগে না, এই জন্য বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে বিদেশে চলে গেছিলেন। তারা লয়ের ব্যাকগ্রাউন্ড নাই, বাংলাদেশের কনস্টিটিউশন সম্পর্কে ধারণা নাই। তারা বাংলাদেশের সংবিধান পরিবর্তন, পরিমার্জন, সংস্কার করার জন্য বিশেষজ্ঞ হিসাবে আবির্ভূত হয়েছেন। কখন আবির্ভূত হয়েছেন? যখন এই সংবিধান প্রণয়ন কমিটির আহ্বায়ক, বিশ্বখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার এম আমিরুল ইসলামরা জীবিত আছেন। তারা পৃথিবীর সবচেয়ে ভালো ভালো সংবিধানগুলোকে পর্যালোচনা করে বাংলাদেশের পার্সপেক্টিভে ফান্ডামেন্টাল রাইট মানুষের কিভাবে ইনশিওর করা যায়, জনগণকে কিভাবে ক্ষমতায়ন করা যায়, যে সংবিধানের 8 অনুচ্ছেদ 7-এ বলা হয়েছে সকল ক্ষমতার উৎস জনগণ, এটা অনেক দেশে সংবিধান নাই। এই চমৎকারতম সংবিধান যারা প্রণয়ন করেছিলেন, তাদের জীবদ্দশায়, তাদের এই জীবনের প্রান্তসীমা এসে দেখতে হচ্ছে নাবালক
গ্রাম্য ভাষায় বলা যেতে পারে এখন ম্যাচুরিটি হয়নি, অর্বাচীন ছেলেপেলেরা তারাও বলতেছে এই সংবিধান নাকি কোনো সংবিধানই না। এত পণ্ডিত তারা হয়ে গেছে। এই যে ইচড়ে পাকা বেয়াদবি, এগুলো তাদের জীবদ্দশায় দেখতে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছেন কিছু ভাড়াটিয়া, বিদেশ থেকে আসা যারা আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন, শপথ নিয়ে আমেরিকার স্বার্থ রক্ষা করবেন, আমেরিকার আইন মানবেন। এভাবে নাগরিক যারা হয়েছেন তারা ভাড়া খাটতে আসছেন বাংলাদেশের আইন পাল্টাতে। বাংলাদেশে এমন আকাল দেখা দিয়েছে যে এখানে নাকি নাই, কোনো দক্ষ লোক নাই। ডক্টর স্বাধীন মালিকরে সংস্কার কমিশনের প্রধান করতে চেয়েছিল। তিনি বুঝে শুনিয়ে হোক, তিনি বলছেন জীবনের যদি কোনো শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়ে থাকি সেটা হচ্ছে এই সংস্কারে আমি যেতে রাজি হইনি, এই সিদ্ধান্তটা আমার সেরা সিদ্ধান্ত। কারণ সংবিধান এত সহজ জিনিস না। আইনজীবীদের নেতা অনেকে হয়েছেন, আইনজীবীদের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে রাষ্ট্রের দায়িত্ব পালন করেছেন, দেশের খ্যাতিমান বিচারক হয়েছেন অনেকে। সাংবিধানিক আইনের বিশেষজ্ঞতা কিন্তু ভেরি ভেরি রেয়ার। এই ক্ষেত্রে আমাদের প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলামের কথা মনে করতে হয়। তিনি বলছিলেন সংবিধান যারা পড়ে না, সংবিধানের ভিতরে যারা ঢোকে নাই, তারাই নিজে সংবিধানের ব্যাখ্যা দেয় টেলিভিশনে বিভিন্ন জায়গায়। ডক্টর কামাল হোসেন, আমিরুল ইসলামরা এখন জীবিত, যারা আমাদের জীবন্ত কিংবদন্তি এই আইনে, বিশেষ করে সাংবিধানিক আইনে। এবং তারা কেন এই সংবিধান প্রণয়ন করা হয়েছিল তারা আরো ভালো করে জানেন। এই কারণে বাংলাদেশের মুক্তি সংগ্রামে, মুক্তিযুদ্ধে, স্বাধীনতোত্তর বাংলাদেশে তারা বিশাল অবদান রেখেছিলেন। সেই মানুষগুলো জানছিলেন কেন, কি কারণে সংবিধান করতে হবে, সংবিধানে কি কিভাবে নাগরিকের অধিকার, রাষ্ট্রের অধিকার, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের ডিক্লারেশন, স্পিরিট অফ কনস্টিটিউশনটা কিভাবে রিফ্লেকশন হবে সেটা তারা করেছিলেন। তাদের জীবদ্দশায় ভাড়াটিয়া বিদেশি দালালরা এসে সংবিধান সংস্কার করতে চাচ্ছেন, সেটা নিয়ে আমি কথা বলেছিলাম। একটা উদাহরণ দিয়ে বলি। গভীর রাতকে অন্ধকার দূর করতে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন সোডিয়াম লাইট এনে চতুর্দিক একেবারে অন্ধকার দূর করে সাদা করে দিলেও রাত কিন্তু কখনো দিন হয় না। যত সোডিয়াম বাল্ব দিয়ে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে অন্ধকার দূর করেন, রাত কিন্তু রাতই থাকবে, এটা মনে রাখতে হবে। এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন। এই সংবিধানকে লঙ্ঘন করা যাবে না। এই সংবিধানকে ঘিরেই বাংলাদেশের সমস্ত আইন হয়েছে। এজন্য সংবিধানের 7-এর 2 অনুচ্ছেদে বলা হয়েছে কোন আইন, কোন কার্যক্রম যদি এই সংবিধানের 7-এর 2 অনুচ্ছেদ অনুসারে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে প্রতীয়মান হয়, তাহলে ওই আইন, ওই কার্য বেআইনি ঘোষিত হবে। একইভাবে সংবিধানের 102 অনুচ্ছেদে মানুষের মৌলিক অধিকারকে বাস্তবায়নের জন্য এবং আইনসঙ্গত বিষয়কে প্রতিষ্ঠিত করার জন্য হাইকোর্টের শরণাপন্ন হওয়ার বিধান রাখা হয়েছে। এর সঙ্গে যুক্ত আছে ফান্ডামেন্টাল রাইট কোনটা, সেটাকে ইমপ্লিমেন্ট কিভাবে করা যায়। মুক্তিযুদ্ধ সংক্রান্ত সময়ের বিষয়ে সংবিধানে যে সিদ্ধান্ত আছে যেটা কোন আদালতে চ্যালেঞ্জ করা যাবে না, সেইগুলি সহ অন্যান্য বিষয়গুলিকে ইনশিওর করা হয়েছে এই সংবিধানে। এ কারণেই রাষ্ট্রের অনেক সিদ্ধান্ত অসাংবিধানিক অথবা আল্ট্রা ভায়ার্স উইথ দি কনস্টিটিউশন, ইনকনসিস্টেন্ট উইথ দি প্রভিশনস অফ কনস্টিটিউশন হয়, আমাদের সর্বোচ্চ আদালত এগুলোকে বেআইনি ঘোষণা করে। যেমন ভাবে সেন্ট্রাল একক সর্বোচ্চ আদালতকে বিভাজন করা আমাদের মূল কনস্টিটিউশনের স্পিরিটের পরিপন্থী ছিল। এভাবে অনেক সিদ্ধান্ত হয়েছে। আমাদের সংবিধানে গণতান্ত্রিক কাঠামো কি হবে সেটা বলা আছে, সরকার কিভাবে গঠিত হবে বলা আছে, রাষ্ট্রপতি কিভাবে গঠিত হবে তা বলা, কিভাবে নিয়োগ হবে তা বলা আছে, প্রধানমন্ত্রী কিভাবে নিয়োগ হবে তা বলা আছে।
একটা নির্বাচিত সরকার আর একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। দ্যাট ইজ দি ডেমোক্রেটিক প্রসেস laid down in our constitution. একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে আনা হয়েছিল। আমাদের সর্বোচ্চ আদালত বলছেন এটা আমাদের সংবিধানে যে গণপ্রজাতন্ত্রী এবং ডেমোক্রেটিক স্পিরিটের যে সরকার ব্যবস্থা তার সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ না। অনির্বাচিত কেউকে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়ার কোনো বিধান নাই এবং আমাদের সংবিধানে একেবারে রিমোটে পর্যন্ত নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গ্রাসরুটের স্থানীয় সরকার ইউনিট পরিচালনা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন সবটাই সেই ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিরাই বিভিন্ন অর্গান পরিচালনা করবেন। আমাদের সুপ্রিম কোর্ট সে কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক উল্লেখ করে রায় দিয়ে দেন। ক্রান্তিকালের জন্য হয়তো সেই ব্যবস্থাটা হয়েছিল, তারপরও মূল সংবিধানের সঙ্গে এটা অসঙ্গতিপূর্ণ সেই রায় হয়ে যায়। এখন সংবিধানে যখন কোনো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, সেটা তত্ত্বাবধায়ক সরকারের নামে হোক, অন্তর্বর্তীকালীন সরকারের নামে হোক, নাই, যেখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অথবা উপদেষ্টা এ জাতীয় কোনো পদ পদবি যখন নাই, তখন কিছু ভাড়ায় আসা লোক তারা কিভাবে শপথ নিলেন যে আমি এই সংবিধানের অধীনে শপথ নিচ্ছি, আমি এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব। তা আপনার যদি সংবিধানকে প্রোটেক্ট করতে হয় তাহলে আপনার প্রথমেই বলতে হবে আমার নামে যে পদটা এখন বলা হচ্ছে এইরকম কোনো পদই নাই। তাহলে এই সংবিধানকে আমি কিভাবে রক্ষা করলাম? সংবিধানে যে পদ নাই সেই পদে আমি কিভাবে আসলাম, সেই পদে আমি কিভাবে বসলাম? কেউ কেউ আবার আমি দুঃখজনক যে না পড়ে না বুঝে বলেন কেন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে না অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যাবে। এই ক্ষেত্রে আপনাদের বুঝতে হবে আমাদের সুপ্রিম কোর্টও কিন্তু আইনের অস্পষ্টতা ব্যাখ্যা করতে পারেন, কোনটা সংবিধান সঙ্গত কোনটা সংবিধান সঙ্গত না সেটা বলতে পারেন, কোনো ব্যবস্থা তৈরি করে দিতে পারেন না। যেটা এই সংবিধানে নাই সেটা সুপ্রিম কোর্ট ক্রিয়েট করতে পারেন না, তৈরি করে দিতে পারেন না। সুপ্রিম কোর্টের কোনো এখতিয়ার নাই নতুন কোনো স্ট্রাকচার কনস্টিটিউশনে যেটা নাই সেটাকে করে দেওয়া। যদিও সুপ্রিম কোর্টের ওই রেফারেন্স নিয়ে অনেক বিতর্ক আছে যে আদৌ কি সুপ্রিম কোর্টের ওই রেফারেন্স যে প্রসিডিউর ফলো করে করতে হবে সেটা ফলো করা হয়েছে কিনা, অনেক প্রশ্ন উঠেছে, যেটা অনেক বিতর্কিত, সেটা করা হয়নি। দ্বিতীয় প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্ট যদি আমি ধরেও নিই কথার কথা যে ওই রেফারেন্সটা দিয়েছে, সেখানে তারা বলেছে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা নিয়োগ ও শপথ দিতে পারেন। কোথাও বলা হয়নি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন। আবার বলছি সুপ্রিম কোর্টের রেফারেন্সে কোথাও বলা হয়নি রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারেন, এই কথা কোথাও নাই। বরং ওই রেফারেন্সের প্রথমার্ধেই সুপ্রিম কোর্ট বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই, সংবিধানে বিধান নাই। এখন জরুরি নির্বাহী কাজ সম্পাদনের জন্য উপদেষ্টা নিয়োগ করতে পারবেন। ল্যাঙ্গুয়েজটা হলো অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে। মনে রাখবেন কোথাও বলা হয়নি অন্তর্বর্তীকালীন সরকার শব্দটা, কোথাও একটা শব্দ কোথাও নেই। তা রাষ্ট্রপতির তো অনেক উপদেষ্টা থাকে, সেক্রেটারি থাকে, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান। যদি কোনো শূন্যতা আসে তিনি তার এইডের জন্য, তার অ্যাসিস্ট করার জন্য তিনি অ্যাডভাইজার নিতে পারেন, এমন কথাও কেউ কেউ বলেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শব্দটা কোথাও নাই। আবারও বলছি সুপ্রিম কোর্টের রেফারেন্সে নাই, সংবিধানে নাই। তাহলে এই যে ডক্টর ইউনূস, আসিফ নজরুল, গংরা, এরা কোন সরকারের? অনেকের বংশের পদবী সরকার থাকে। আমাদের একজন সিনিয়র রাজনীতিবিদ এবং আইনজীবী আছেন জমির উদ্দিন সিরকার, ভবেশ চন্দ্র সিরকার সরকার, এরকম অনেক সরকার আছে। তারা কোন সরকার? এই যারা ক্ষমতা দখল করেছেন
আমাদের সংবিধানে এরকম কোনো পদ নাই। তাহলে সংবিধানের বিধিবিধানের পরিপন্থীতে তারা বসেছেন, সেভাবে দাবি করছেন। তাহলে সংবিধানের অনুচ্ছেদ 7 এতে যেটা বলা হয়েছে, এই সংবিধানের যে বিধিবিধান সেটা যদি কেউ লঙ্ঘন করে, এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ রহিত বা বাতিল বা স্থগিত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ করিলে, ষড়যন্ত্র করিলে, কিংবা এই সংবিধান ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস, প্রত্যয় পরাহত করা হলে, উক্ত উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ করা হলে এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধে অভিযুক্ত হবেন। এটা করতে যদি কেউ সহায়তা করেন, উস্কানি দেন, সমর্থন করেন, অনুসমর্থন করেন, তিনিও সম অপরাধে অপরাধী হবেন। যদি কেউ অসাংবিধানিক পন্থায় এই সংবিধানের বিধিবিধানকে লঙ্ঘন করেন, লঙ্ঘন করার চেষ্টা করেন, মানুষের অনাস্থা সৃষ্টির চেষ্টা করেন, কেউ যদি সমর্থনও করেন, এই যে 7 এই অনুচ্ছেদটা, এটা কিন্তু পার্লামেন্ট তৈরি করছে। এটাকে নাকি হাইকোর্টের একটা ডিভিশন বেঞ্চ বলছে যে এটা যে সংশোধনীর মাধ্যমে হয়েছিল, ওই সংশোধনীর একটা অংশ বাতিল করলাম। সংবিধান অমান্য করলে সাজা হবে এমন বিধানকে বাতিল করেছেন? আমি দেখিনি জাজমেন্টটা। যদি করে থাকেন তাহলে আমার বক্তব্য, আদালতের রায় পাবলিক ডকুমেন্ট, এই পাবলিক ডকুমেন্টের সমালোচনা করার সুযোগ আছে। আমার সংবিধানকে যদি কেউ লঙ্ঘন করতে চায় তাহলে সেটা অপরাধ, এই বিধান থাকবে না, তাহলে তো সংবিধান কেউ মানবে না। এবং এটা কোথায় অসাংবিধানিক? একজন ক্ষুদ্র আইনজীবী হিসাবে আমার কাছে এটা অসাংবিধানিক না। বাংলাদেশের খ্যাতিমান 2 সংবিধান বিশেষজ্ঞ, 3 জন সংবিধান বিশেষজ্ঞের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে এখন মগের মুল্লুক না, মবের মুল্লুক আছে। তোমাদের এই নীতি কথা এখন কে শুনবে? তোমাদের আইনের কথা এখন কে শুনবে? এটা তাদের জবাব। অর্থাৎ তারা একবারও বলেননি যে এই বিধানটি অসাংবিধানিক অথবা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এখন যারা বলতেছেন যে আমাদের দায় মুক্তি দিতে হবে, আমরা যেহেতু অবৈধভাবে ক্ষমতায় আসছি, এই দায় মুক্তি কে দেবে? পার্লামেন্ট। নতুন যারা এখন আছেন তারা তো আর দেওয়ার কোন এখতিয়ার রাখেন না। আইন করলে পার্লামেন্টে করতে হবে, পার্লামেন্টে আইন করে এটা হয় না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খুনিদের বিচার করা হবে না, এজন্য পার্লামেন্টের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ লোকরাও আইন করেছিল। তারপর দায় মুক্তির জন্য আলাদা একটা আইনও হয়েছিল। সুপ্রিম কোর্ট কিন্তু সেক্ষেত্রে বলে দিছেন কোন অপরাধের দায় মুক্তি হয় না, অপরাধের দায় মুক্তি হয় না, সুপ্রিম কোর্টের জাজমেন্ট। ফলে আপনারা ঘষে মেজে রং দিয়ে সংস্কারের নামে যাই তৈরি করেন, ওই যে বললাম সোডিয়াম লাইট দিয়ে অন্ধকার দূর করলেও রাত কিন্তু কখনো দিন হবে না। সংবিধান বলবৎ থাকা অবস্থায় যারা অপরাধ করেছেন তারা কিন্তু ওই অপরাধে অপরাধী, মনে রাখবেন। আরো একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন একটা হত্যাকাণ্ডের বিচার অপরাধের জন্য 20 বছর সাজার বিধান ছিল, পরবর্তীতে ওটাকে মৃত্যুদণ্ড করা হয়েছে। একটা ঘটনা যে সময় ঘটছে তার 20 বছর পর বিচার হচ্ছে, আপনি চাইলে তাকে মৃত্যুদণ্ড দিতে পারবেন না, কারণ অপরাধটা যখন সংগঠিত হয়েছে তখন আইনে কি বিধান ছিল সেটার আলোকেই কিন্তু বিচার হবে। এই সংবিধান যখন বলবৎ ছিল, বলবৎ থাকা অবস্থায় যারা সংবিধানকে লঙ্ঘন করেছেন, পরবর্তীতে ভূতাপেক্ষ কার্যকারিতা দিয়ে যদি তাদের রক্ষা করার চেষ্টা করা হয়, এটা কোনোদিন হয় না, কখনো হয় না এবং হবে না। আজ হোক কাল হোক হবে, এর বিচার একদিন হবে। কারণ সংবিধান দেশের সর্বোচ্চ আইন, এটাকে লঙ্ঘন করলে যেটা অপরাধ সেটা হবে। আর জুডিশিয়াল অ্যাক্টিভিজমের নামে জুডিশিয়াল এনার্কির অনেক ঘটনা এখন দৃশ্যমান। দিন কিন্তু কাহারও সমান যাবে না, আবার দিন আসবে। কাজী আমাদের বিচারাঙ্গনে যারা আছেন, আমি বিচারাঙ্গনের মানুষ, আমি বিনয়ের সঙ্গে বলবো, এমন কাজ করেন না, অনন্তকাল তো দায়িত্বে থাকবেন না, রিটায়ারমেন্টে যেতে হবে, বা আগামীতে আপনি পাওয়ারে থাকবেন না, আরেকজন পাওয়ারে আসবে। তখন
যে কনসিকুয়েন্সটা হতে পারে, হবে বলছি না, হতে পারে, সেটাকেও মাথায় রাখবেন। আর বিচারকের আসনে বসা মানে মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির চেয়ে অনেক মর্যাদাপূর্ণ জায়গা হিসাবে কিন্তু অনেকে গণ্য করে, আমিও সেভাবে দেখি। ডিসপেন্সেশন অব জাস্টিস, ন্যায় বিচার নিশ্চিত করা, এবং সংবিধানের গার্ডিয়ান কিন্তু সুপ্রিম কোর্ট। এই সংবিধান যদি কেউ ছুঁড়ে ফেলতে চায়, নষ্ট করতে চায়, সংবিধানের গার্ডিয়ান হিসাবে আপনাদের দায়িত্ব আছে স্বয়ংক্রিয়ভাবে, সুমোটো সেটাকে রক্ষা করা। সেই শপথই তো আপনারা নিয়েছিলেন। অনেক বিচারপতি এসেছেন, অনেক বিচারপতি চলে গেছেন, অনেক প্রধান বিচারপতি আসছেন, অনেক প্রধান বিচারপতি চলে গেছেন। কর্মের মধ্য থেকে অনন্তকাল বেঁচে থাকার জন্য কিন্তু আপনার জাজমেন্ট, আপনার সিদ্ধান্তই আপনাকে বাঁচিয়ে রাখবে। এমন কিছু করবেন না যেটা অতীতে যারা ঘৃণিত হয়েছে সেই পর্যায়ে আপনাদের নিয়ে যায়। এমন কিছু করবেন যেখানে বরণীয় হয়ে থাকবেন। সংবিধান সংশোধন, পরিমার্জন, সংস্কারের যে প্রচেষ্টা যারা করছেন তাদের কোনো আইনগত এখতিয়ার নাই, তাদের কোনো ভিত্তি নাই। তারা যে পদে বসে করতেছেন সেটাই অবৈধ। কাজে উনি যে